This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির যা সরাসরি বলবো আপনাদের, এবং সেই সমস্ত প্রশ্ন যা আপনাদের প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা। আমরা জানি সেবাই পরম ধর্ম, আর শাসকের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ সেবাশ্রয় শুরু হয়েছে 2রা জানুয়ারি থেকে। এই 2রা জানুয়ারি 41টি শিবিরে রয়েছেন চিকিৎসকরা, স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে, আবার প্রয়োজন রেফার করা হচ্ছে। তাহলে কি বুঝলেন? মডেল ডায়মন্ড হারবার এক্ষেত্রে কিন্তু বেশ প্রকট, আর সেই মডেলেই তৈরি এই সেবাশ্রয়, এই সেবা বলা ভালো পরিষেবা। ওই যে আমি শুরুতেই বললাম সেবাই পরম ধর্ম, সেটা প্রচ্ছন্নে এক্ষেত্রে কাজ করছে। আর সেই পথে হেঁটে এবার মুখ্যমন্ত্রীর চিকিৎসার নাম সেবা। তাহলে একটা সেবাশ্রয়, সেবা। রাজ্যের চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। আগামী 24শে ফেব্রুয়ারি সেই বৈঠক হবে ধনধান্য অডিটোরিয়ামে। বৈঠকে থাকবেন সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের চিকিৎসকরা, আর থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও। ফলে কি বুঝলেন? তিলোত্তমা কাণ্ডের পর আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেছে। এক এক সময় সে বৈঠকের প্রেক্ষাপট, সে বৈঠকের আবহ কীরকম হয়েছে, কোন খাতে গড়িয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। আর সেই আবহে মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন একটা সেল, যে সেলের নাম গ্রিভান্স সেল। আর সেই গ্রিভান্স সেলই এই বৈঠকে প্রস্তাব দিয়েছে। মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগের নাম দিয়েছেন চিকিৎসার, মানে সেই উদ্যোগের নাম সেবা। সমস্ত রকম একটা সরকারি প্ল্যাটফর্ম থেকে সমস্ত রকম ডাক্তারদের একসাথে কথা বলার দরকার। এই কর্মসূচিতে বিভিন্ন সমস্ত রকম ডাক্তারদের, মানে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে স্টুডেন্ট সবাই। মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিজে থেকে করেননি, মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি, উনি তাতে রাজি হয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু সরকারি একটা অনুষ্ঠান। আমরা এটা গ্রিভান্স সেল থেকে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমরা এরকম করতে চাই, এবং ওনার পারমিশন এবং ওনারকে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম। সো উনি এটা আসতে রাজি হয়েছেন। চিকিৎসার নাম সেবা, এই নামেই 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্টেট গ্রিভান্স সেলের অনুরোধে। যে স্টেট গ্রিভান্স সেল তিলোত্তমা কাণ্ডের আবহেই গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই খবর প্রকাশ্যে আসার পরই তুলনা শুরু করে দিয়েছেন বিরোধীরা। চিকিৎসার নাম সেবা, আর সেখানেই রাজনীতির তুলনায় সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। গত 30শে নভেম্বরই আমতলায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন শাসকের নাম্বার 2। উপস্থিত ছিলেন 1200 জন চিকিৎসক। প্রশ্নটা সেই দিনই করা হয়েছিল, আরজিকর কাণ্ডের পর চিকিৎসকদের নিয়ে এমন সম্মেলনের উদ্যোগ নিতে হলো কেন? আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো, আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া। একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে। তো উপকারটা কার? মানুষের। দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। শাসকের নাম্বার 2-র মুখে ডায়মন্ড হারবার মডেল, আর সেই মডেলের পথে হেঁটেই আমতলায় ডক্টর সামিট। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে শাসক দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল চিকিৎসক সমাজের। সেদিন সেই দূরত্ব কমাতেই সেতু বন্ধন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে, এটাই ডায়মন্ড হারবার মডেল। পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব, এবং কলকাতার বুকে করব। সেদিন বলেছিলেন 5000 চিকিৎসকদের সম্মেলনের কথা পয়লা বৈশাখের আগে। এবার 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। তাহলে ঘুরে ফিরে সেবাশ্রয়ের সঙ্গে তুলনায় চিকিৎসার নাম সেবা। হ্যাঁ, সেবাশ্রয়ের সঙ্গে ঘুরে ফিরে তুলনায় চিকিৎসার নাম সেবা। 24 তারিখ মানে 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন ডাক্তারদের সঙ্গে। নানা বিষয় সেখানে উঠে আসবে, সেটাই স্বাভাবিক। স্বাস্থ্যক্ষেত্রে আরও ভালো পরিষেবা দেওয়াটাই সেক্ষেত্রে লক্ষ্য। আর ওদিকে সেই পরিষেবার ছবিটাই দেখালেন শাসক দলের নাম্বার 2।
এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, পথ দেখাচ্ছে ডায়মন্ড হারবার মডেল। 7 দিনে লক্ষাধিক মানুষকে দেওয়া হয়েছে নিখরচায় পরিষেবা। তাহলে মডেল সেবাশ্রয় এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্টের সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভিডিও। আপনাদের বলবো সেই ভিডিওর কথা। সেখানে আবার নানা সাফল্যের খতিয়ান রয়েছে। মোদ্দা কথা হলো, শাসকের নাম্বার 2 তিনি স্পষ্ট করে বোঝাতে চাইলেন সেবা পরিষেবায় মডেল, আর সেই মডেলের নাম সেবাশ্রয়। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। কারোর সাহায্য সহযোগিতা ছাড়া একা কোনোদিন কোনো কাজ করা সম্ভব নয়। আমি আমিত্বে বিশ্বাস করি না, আমি আমরার নীতিতে বিশ্বাস করি। মডেল ডায়মন্ড হারবার, আর সেখানেই মডেল সেবাশ্রয়। এক্স মাধ্যমে পোস্ট একের পর এক সাফল্যের কাহিনী। তোমাকে ধন্যবাদ যে আমার বাবার চোখের যে প্রবলেমটা অনেকদিন ঘটেছিল, আমি হয়তো টাকা অভাব করতে পারিনি। আজ এসেছি, আমার বাবার যেন চোখটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, আমার অপারেশন করে স্বাভাবিক হয়ে গেল। তার ধন্যবাদ, যা পাশে আপনাদের থেকেও তা তুমি ছাড়া আমার পাশে। শুধু ডায়মন্ড হারবার নয়, সেবাশ্রয় ক্যাম্পের উপকার পেলেন জলপাইগুড়ি ময়নাগুড়ির শিশুকন্যাও। জন্ম থেকে কানে শুনতে পায় না। জুন মাস থেকেই মেয়েকে নিয়ে বাবা মা আসছেন এসএসকেএম হাসপাতালে, কিন্তু তারিখের পর তারিখ যাচ্ছে, অস্ত্রোপচার হচ্ছে কই? পিজি হসপিটালে দেখানোর পর সমস্ত কাজ আর কি কমপ্লিট, অপারেশন করতে হবে ডক্টর বলেছেন। সো আমরা অপারেশনের জন্য এসেছি। এখন বলছে, মানে ডক্টরও বলছে আর কি, পিজি হসপিটালে যে ককলিয়ার ইমপ্ল্যান্টের যে মেশিনটা, সেই মেশিনটা অ্যাভেলেবেল নেই। আর তারপরেই মুশকিল আসান সেবাশ্রয়। ময়নাগুড়ি থেকে সোজা ডায়মন্ড হারবারের ক্যাম্পে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখলাম এখানে ক্যাম্প হচ্ছে, দাদা ক্যাম্প করাচ্ছে ডায়মন্ড হারবারে। তো সেই ক্যাম্প দেখে আমরা এখানে আসলাম। ডক্টরবাবু বললো অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দিয়ে, যেই ডাক্তারবাবু দেখলো সেই ডাক্তারবাবু নিজেই অপারেশন করে দেবে, সেটা ফুল ফ্রি অফ কস্ট। দ্রুতই শিশুর কানে যন্ত্র বসবে আশ্বস্ত করেছেন সেবাশ্রয়ের ডাক্তাররা। বিষয়টি জানতেই শিশুকন্যার অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জির মাধ্যমে আমাদের যে বার্তা দেওয়া হয়, অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়েছেন যাতে ভবিষ্যতে ওই বাচ্চার বিনা পয়সার চিকিৎসা এবং অপারেশন করে দেওয়া যায়, সেটা অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন। এবং এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিও খুব খুশি। তাহলে এসএসকেএম হাসপাতালে যে পরিষেবা মেলেনি, তাই মিলল সেবাশ্রয়। জলপাইগুড়ির একটা এই লোকটির সম্পর্কে বেশি না বলাই ভালো, এ মাঝে মাঝে হারিয়ে যায়, আবার হঠাৎ করে উদয় হয়। এই জায়গায় পরিপূরক হিসেবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয়ের মতো বাকি সাংসদরাও যেভাবে মমতা ব্যানার্জির স্বাস্থ্য মডেল সারা দেশের জন্য রোল মডেল। যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে, এনাকে পাবেন না সাংসদ হিসেবে। সংসদে কোনো ভূমিকা নেই। যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে দেয় না, তার সম্পর্কে আলোচনা না করাই ভালো। বিরোধী দলনেতার নিশানায় শাসকের নাম্বার 2, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার মডেল সেবাশ্রয়। তাহলে ভিড় বাড়ছে সেবাশ্রয় শিবিরে, তাতে আরো একটা প্রশ্ন এক্ষেত্রে উঠছে। এই তো আপনাদের দেখাই, সেবাশ্রয়ের শিবিরে যে ভিড়, সেই ভিড় এতটাই বেড়েছে, ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেলে আউটডোরে রোগীর সংখ্যা কমছে। ফলে বুঝতেই পারছেন একটা ব্যালেন্স। পঞ্চগ্রাম এবং সরিষা গ্রামীণ হাসপাতালের আউটডোরেও রোগীর সংখ্যা কম। তাহলে কি এই সেবাশ্রয়ের চ্যালেঞ্জের মুখে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা? আস্তে আস্তে যাতে অন্যান্য যেসব জায়গায় স্বাস্থ্য পরিষেবা এখনও কিছুটা হলেও ঘাটতি আছে, সেসব জায়গাতে শুধু যদি উনি এই ধরনের কিছুটা সহযোগিতা করেন, তাহলে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ডতে উপকৃত হবে। শুধু ডায়মন্ড হারবার নয়, সেবাশ্রয়কে রাজ্য জুড়েই চান হুমায়ুন কবির। ভালো কথা বলেছে, কারণ সেবাশ্রয় যেটা হয়েছে সেটা প্রশংসিত হয়েছে ওই এলাকায়, কিন্তু তার জন্য কোটি কোটি টাকা দরকার, শয়ে শয়ে ডাক্তার দরকার, লক্ষ লক্ষ টাকার ওষুধ দরকার, সেগুলো তো সকলের কাছে নেই। আমরা তো বললাম মুর্শিদাবাদে করাতে। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ম্যাচিওর পলিটিশিয়ান হয়ে গেছেন এখন, উনি জানেন কী করে তার কর্তব্য, কী তার দায়িত্ব। ইজ কোয়াইট ম্যাচিওর নাও, এখন যদি মনে করে করবে। মডেল ডায়মন্ড হারবার, সেখানে সেবাশ্রয়। এবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার নাম সেবা। ডায়মন্ড হারবারে এই যে স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এই সভা, তার নাম ছিল সেবাশ্রয়। আর ধনধান্যের মুখ্যমন্ত্রীর কর্মসূচির নাম, চিকিৎসার নাম সেবা। সেই পরিষেবাতেই আবার মডেল সেবাশ্রয়, তুলনা তো আসবেই। বিরোধীরা বলছে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তুলনা নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যে শোরগোল, একাধিক প্রশ্নে যে বিষয়গুলো সামনে এসছে, রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্রের এই কর্মসূচির মাধ্যমে আরও একবার সেই তুলনাটা সামনে আসা আটকানো গেল না। সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা বা পিসিকে জিজ্ঞেস করুন না, আমাকে জিজ্ঞেস করছেন। পিসির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে হচ্ছে। বাবু কত সুন্দর ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করেছে, তার জন্য প্রশংসিত হচ্ছে, তার দলের লোকেরা প্রশংসা করছে। তো সব থেকে এগিয়ে এসে দিদির উচিত যে তার দলের একটা মহান নেতা, সে সেবাশ্রয় নামক যে সেবা করছে তার মডেল বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামে সেখানটায় সেটা হোক। না এইগুলো উর্বর মস্তিষ্ক প্রশ্ন। অভিষেক ভালো কাজ করতে চায়, সবার মনের মধ্যে প্রত্যাশা আছে। রোগীর ভিড় কমছে ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালে, আর ভিড় বাড়ছে সেবাশ্রয়ে। তাহলে সেবাশ্রয়ে কি চ্যালেঞ্জের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা? সেখানেও পুরো জাল, যে ওষুধগুলো 25 টাকা দাম 250 টাকা করে। আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে, এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করাচ্ছে। তো বটে, কবে আবার উনি সাকসেস হয়েছে, ফেলিওর তো বটে, কিন্তু সেটা তো স্বীকার করবেন না। সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যারা যায়, সারা বাংলার স্বাস্থ্য পরিষেবা যারা দেখছে, সবাই জানে যে মুখ্যমন্ত্রী শুধু ফেলিওর নয়, মুখ্যমন্ত্রীরা ফেল করাচ্ছেন। যেমন আমি আজকে একজনকে ধরেছিলাম আমার ওখানে কিছু জমি দেওয়ার জন্য, আমি একটা ওখানে করতে চাই ক্লাস্টার, মানে ব্যবসায়ীদের, হ্যাঁ, এমএসএমইর ক্লাস্টার করতে চাই। এটা করে কি আমি আমার পশ্চিমবঙ্গ সরকারকে চ্যালেঞ্জ করছি যে আমি করছি, তুমি করতে পারছো না? তা নয়। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে বয়স কোনো ফ্যাক্টর নয় রাজনীতিতে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে টেনে আনতেই হলো পুরনো সেই দিনের কথা। আপনারা খেয়াল করলেন, বছর 37-এর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, তার বয়স 70 হলে তিনি রাস্তায় থাকতে পারবেন। মানে ওই কর্মক্ষমতা, ফিটনেস এসব ইঙ্গিত করলেন। সরকারি খাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স কত? 70। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন। অভিষেক বলছেন 70, শুভেন্দু বলছেন 70। সরকারি কাগজে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 5ই জানুয়ারি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম, দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কী করে? বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। আমার বাড়ানোও আছে 5 বছর, আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো। তার একান্তে বইয়ে লেখা কথা তিনি প্রকাশ্যে বললেন, তার বয়স 70 নয় 65। শুধু তাই না, দাদাকে সাক্ষী রেখে সরকারি অনুষ্ঠানে একথা জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ 1955 নয়, মুখ্যমন্ত্রীর জন্মসাল 1960। তার মানে 1970 সালের 10 বছর বয়সে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। 1975 সালে মাত্র 15 বছর বয়সে কংগ্রেসে যোগদান করেছেন। 1984 সালে 24 বছর বয়সে প্রথমবার সাংসদ হয়েছেন। দিদি আমাদের যাতে ওনাকে কম বয়সী লাগে তার জন্য অনেক চেষ্টা চরিত্র করছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি। সেটা করতেই পারে,
প্রত্যেকেরই নিজের স্বাস্থ্য নিজের সৌন্দর্যের উপরে যত্ন রাখা উচিত বলে। ওনার মিথ্যাটা ওনার জন্ম থেকেই শুরু। একটা মুখ্যমন্ত্রীর জন্মলগ্নে কতকে গন্ডগোল। হ্যাঁ, 5 বছর বয়স বাড়ানো হয় কারণ ছোটবেলায় ছেলে মেয়েদের তাড়াতাড়ি স্কুলে ভর্তি করার জন্য 1-8 বছর বাড়ায়। কোন বাবা মা এত বড় জালিয়াতি করতে পারে? ঠিকই চিনেছিলেন, সেই বুঝেই করেছিলেন। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা কখনো উচিত নয়, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনৈতিক শিখরে রয়েছেন, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং দেশের মানুষ তার দিকে সবসময় তাকিয়ে থাকে, বিরোধী ঐক্য তাকে ঘিরে কেন্দ্রীভূত হয়। ওনার বয়স কমলো না বাড়লো এই নিয়ে রাজ্যের মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই। শুধু মানুষের আগ্রহ উনি যেন সত্যটা বলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাতে এটাই শেষ টার্ম হোক, এটাই হচ্ছে এই মুহূর্তে মানুষের একমাত্র আকাঙ্ক্ষা। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক বলছেন মুখ্যমন্ত্রীর বয়স কমলো না বাড়লো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার দলের নেতা সজল ঘোষের কিন্তু প্রবল মাথা ব্যথা রয়েছে। দলের ভেতরে যেভাবে আমি হবর প্রতিযোগিতা চলছে, সেই আতঙ্কেই উনি এখন থেকেই বুঝিয়ে রাখছেন যে আগামী দিন আমি হব, অন্য কাউকে আমি হতে দেব না। হয়তো দিদির মনে হয়েছে আরো বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন, যাতে কেউ সেখানে ভাগ না বসাতে পারে বয়সের নাম করে। সেই জন্য তিনি হয়তো সচেষ্ট হচ্ছেন এখন থেকেই। এটাই গল্প। কারণ আগামী দিনে এরকম প্রশ্ন আসতে পারে যে যুব সম্প্রদায়কে সুযোগ দাও, তো দিদি দেখাবেন যে তোমাদের থেকে বেশি আমি যুব আছি। বিরোধীদের ব্যাখ্যা, দলে বয়স নিয়ে যে বিতর্ক চলছে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতেই নিজের বয়স নিয়ে মুখ খুললেন মমতা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন। কি বলেছেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যা বয়স, সেই বয়সে পৌঁছানোর আগেই রাজনীতি থেকে অবসর নেব। বয়স 60 হলেই রাজনীতি থেকে সরে যাব। বয়স 70 হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যা পরিশ্রম করেন তা আর 5টা তরুণের থেকে কম কিছু নয়। তাই দলনেত্রীর অবসরের কোনো প্রশ্নই উঠছে না। ইদানিং অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ডাক্তার নেতাও বলছেন চতুর্থবার মমতা সরকার। বাংলার গণদেবতা ইতিমধ্যে মনস্থির করে নিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে 250-র বেশি আসনে জিতে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মানুষের সেবার জন্য যিনি আসবেন তার নাম মমতা ব্যানার্জি। তারপরেও কেন দাদাকে সাক্ষী রেখে বয়স কমাতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী? কারণটা কি অভিষেকের পোস্ট? প্রতি বছর 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর সেই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। কিন্তু এবার কি হলো? এবার দেখা গেল শুধুই অভিষেকের ছবি। দেখাবো আপনাদের, শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখুন, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নেই। সেই জন্যই কি মুখ্যমন্ত্রীর এই বয়স রহস্য? দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়েছিলেন তিনি এবং হেরেছিলেন 1956 ভোটে। যেখানে পারেন সেখানেই বড় মুখ করে সে কথা বলে বেড়ান শুভেন্দু অধিকারী যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। আর তারপর উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ইদানিং বারবার শুভেন্দু অধিকারী বলছেন মমতা যেখানে দাঁড়াবেন সেখানেই তিনি তাকে হারাবেন। বলতে বলতে নজর দিয়ে বসলেন মমতার ওই ভবানীপুরের দিকে। তিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে, আমি আমাদের পার্টিকে বলবো, নাড্ডাজিকে বলবো, যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে, যে আমাকে ওখান থেকে লড়ান, আমি আবার হারাবো। পার্টি বললে আমি ওকে হারাবো। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে, 1956 ভোটে হেরেছে। 65,000 মুসলমান ভোট, সব মুসলমান ভোটও পাওয়ার পরেও আমাকে হিন্দুরা জিতিয়েছে। আমার তো মনে হচ্ছে যে
নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারী, তিনি এখন ভোটের অঙ্ক কষেন অন্য কায়দায়। ধর্মের অঙ্কে ভোটের অঙ্ক তিনি মেলানোর চেষ্টা করেন। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। হিন্দু এক কাট্টা হয়েছে, আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিসেব, ভোটের হিসেব। আর এই হিসেব কি বলছে আসুন দেখি। 2021-এর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,832 ভোটে, কিন্তু লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভা এলাকায় তৃণমূলের ব্যবধান কমে হয়ে যায় 8,271। 269টি বুথের মধ্যে বিজেপি এগিয়েছিল 149টি বুথে। ভবানীপুর বিধানসভা এলাকার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়েছিল, 3টিতে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। 73 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর বাড়ি আপনারা জানেন, সেখানে তৃণমূল এগিয়েছিল মাত্র 279 ভোটে, বাঁচিয়ে দিয়েছিল মুসলমান অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন 12,325 ভোটে। মুসলিম ভোট বাদ দিয়েই আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে 2000-এর লিডকে 8,000 করেছি। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু। সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার। ভোট নাই তো আমিও নাই। এবার দেখুন ভবানীপুর বিধানসভা এলাকায়, সেখানে ভোটারদের বেশিরভাগই অবাঙালি। ভবানীপুরে প্রায় 80% সেখানে হিন্দু ধর্মাবলম্বী। মুসলমান ভোট কাছাকাছি 20%। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। বিরোধী দলনেতা আজ কলকাতার রাস্তায় মিছিল করলেন না। আজ হিন্দু বলে তিনি আওয়াজ তোলেননি, বরং তার মুখে কি শোনা গেল? পুরনো সেই স্লোগান, চোর স্লোগান শোনা গেল আজ। শুভেন্দুর মিছিলের চিড়িয়াখানার গেটের সামনে একদল তৃণমূল কর্মী চিড়িয়াখানার গেটের সামনে স্লোগান তুলতে থাকেন তারা। সে কথা বলতে বলতেই শুভেন্দুর নজর দিয়ে বসলেন ভবানীপুরের দিকে। আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে জুর যে গেট, সেখানে আমি তো আমার চোখের সামনে নয়, দেখার সুযোগও ছিল না, কোথায় ঝোপঝাড় জঙ্গলে লুকিয়েছিল। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বিরোধী দলনেতা ওইসব জায়গায় গিয়ে যে মিছিল টিছিল করেছেন, তাতে যা খবর পাওয়া গেল স্থানীয় কোনো মানুষ, স্থানীয় বিজেপি নেতা টেতা তাও নেই, বাইরে থেকে লোকজনকে নিয়ে গিয়ে গুটি কয়েক লোক মিলে কিছু কুৎসা করা হয়েছে, কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছে। এই করে ওই এলাকায় বা বাংলার মানুষের কাছে কোনো সাড়া পাওয়া যাবে না। এই হচ্ছে রাজনীতির আঁচ। কিন্তু হলিউডে মারাত্মক আগুন আপনারা জানেন, সেই আগুন পড়শি দেশেও। আর সব মিলিয়ে সেই আগুন, তার আঁচ এই মুহূর্তে এই শীতের মরশুমেও কতটা গনগনে জানাবো একটা ব্রেকের পর। ফিরে এসে ঠোঁটকাটা স্পেশালে সঙ্গে থাকুন।